চিন্তা ভাবনা নেই। একদিন এক ধরনের উন্মাদনা তুলেছে, একটা মন্দির নির্মাণ হয়ে গেলেই ভারতবর্ষের সব সমাধান হয়ে যাবে। সে মন্দির তো নির্মাণ হয়েছে। কেউ বলছেন সে মন্দির নির্মাণ হয়ে গেলে পরে ভারতবর্ষে আর হসপিটাল টালটা লাগবে না, মন্দির নির্মাণ হলেই চিকিৎসা এবং যাবতীয় আর্থসামাজিক ব্যবস্থার কারণে যে আমাদের এই ব্যবধান, এগুলো বুঝে যাবে। মন্দির তো নির্মিত হয়ে গেছে, বেকারত্ব কমেছে, মুদ্রাস্ফীতি কমেছে, ধনী গরিবের বৈষম্য কমেছে, কমেনি। বরঞ্চ এটা ইউএনডিপি হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, IMF হোক, তাদের সমস্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারত গত 11 বছরে বেকারত্ব থেকে শুরু করে আয়ের বৈষম্য গত 40, 50, 60 বছরে সবচেয়ে বেশি তার মধ্যে তার অবনতি সেখানে ঘটেছে, হয়নি। এবং সেই জায়গায় এখন এর থেকে বেরিয়ে আসার স্লোগান না তুলে কি স্লোগান তোলা হচ্ছে? এখন বলছে যে না, এই সমাধান পেতে হলে পরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে নজর দেওয়া দরকার নেই, বরঞ্চ প্রায়োরিটি কি? ইউনিফর্ম সিভিল কোড। আমাদের দেশের সংখ্যালঘুদের জন্য যৎসামান্য মুসলিম পার্সোনাল ল ইত্যাদিতে অধিকার দেওয়া আছে, এগুলি সমস্ত খতম করে তামাদি করে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে। এই যে কদিন আগে একটা অ্যামেন্ডমেন্ট হলো, সংশোধনী হলো সংখ্যাগরিষ্ঠতার জুড়ে, ওয়াকফ ভোট। ওয়াকফ কি? যে মুসলিম সম্প্রদায় তারা স্বেচ্ছায়, লিখিতভাবে বা মৌখিকভাবে তাদের সম্পত্তি তারা দান করে যায় সমাজের জন্য বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে, এটাই ওয়াকফ সম্পত্তি তৈরি হয়। এটা ম্যানেজমেন্ট করার জন্য সরকার একটা বোর্ড টোড করে দেবে, ঠিক আছে। কিন্তু সেখানে বলছে এই বোর্ডে যতজন মুসলিম হবে তত সংখ্যক অন্য ধর্মের লোক আনতে হবে। আমাদের ভারতের সংবিধান তার যে এসেন্স, এটা পারমিট করে না। এবং এখানে শুধু মুসলিম অংশের জনগণ না, এই দেশের সমস্ত সচেতন নাগরিক, তাদের তরফ থেকে প্রতিবাদ এসছে। এবং সুপ্রিম কোর্টও, অন্তত প্রাথমিকভাবে আমরা দেখেছি, সুপ্রিম কোর্টও এই মামলা যখন গেল এটা রিভিউ করার জন্য, এটা সাংবিধানিক অর্থাৎ আমাদের কনস্টিটিউশনাল যে স্পিরিট, তার বিপরীত তা হতে পারে না এরকম একটা আইন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের জাজরাও মন্তব্য করেছেন এটা কি করে হয়? আরেকটা ধর্মের তাদের সম্পূর্ণ নিজস্ব এই জায়গাতে অন্য ধর্মের কোনো এরকম প্রতিষ্ঠানে কি অন্য কাউকে জায়গা দেবেন আপনারা? এবং আপনারা দেখেছেন কি ধরনের অসহিষ্ণুতা। ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ যিনি বিচারক, তার বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি, যিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান মিস্টার ধনকর সাহেব, এবং আরেকজন তাদের MP কি ডুবে জানি তাকে। যদিও আজকে দেখলাম একটু আগে সুপ্রিম কোর্ট তার বক্তব্যকে গ্রাহ্য করেনি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক অর্থাৎ কন্টেম্পটও করেনি, এমনি ছেড়ে দিয়েছে তাকে একটা এই সাধারণ একটা মন্তব্য করে। তো কোথায় যাচ্ছে? এবং শুধু এখানে থেমে নেই, আজকে তারা বলছে এক দেশ, এক নির্বাচন, এক নেতা। ভারত শ্রেষ্ঠ হবে, ভারতের সমস্ত সমস্যার সমাধান হবে যদি এক দেশ, এক নির্বাচন হয়, এক নেতা হয়। কে ডিফাইন করছে? RSS। তাদের সেই দর্শন হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, হিন্দু ছাড়া, হিন্দি ছাড়া
এখানে অন্যদের অস্তিত্ব তারা স্বীকার করবে না। এভাবেই নয়া ফেসিবাদের উত্থান আমাদের দেশে হচ্ছে। আমরা যদিও এ কথাটা বলছি না যে ভারতবর্ষের সরকারটাই ফেসিবাদী, বলছি না। সরকার এখনও যেহেতু এই সংবিধানের মধ্যে তার চৌহদ্দের মধ্যে কাজ করতে হচ্ছে, তাকে কিছু কিছু মেনে চলতে হচ্ছে, নতুবা তো বিধানসভা থাকতো না, লোকসভা থাকতো না, সুপ্রিম কোর্ট থাকতো না, সবই ভেঙে চলে যেত। এটা হয়নি, কিন্তু একটা চরম ফেসিবাদী তার ভারতীয় সংস্করণ এই জায়গায় দেখা যাচ্ছে। এখন তার প্রতিরোধ কিভাবে হবে, মোকাবেলা কিভাবে হবে, সেই জায়গায় আমি একটা কোট করছি যে 6th কমিউনিস্ট ইন্টারন্যাশনালের তার কংগ্রেস জর্জি ডিমিত্র, তার যে বক্তব্য, উনি বলেছেন ফেসিবাদ ক্ষমতা দখল করতে পারার অন্যতম কারণ হল সর্বহারা তাদের স্বাভাবিক মিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অর্থাৎ সর্বহারারা যারা সবসময় বাম আন্দোলনের সাথে, প্রগতিশীল আন্দোলনের সাথে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফেসিবাদ ক্ষমতা দখল করতে কৃষকদের এক বৃহৎ অংশের সমর্থন জুটাতে পেরেছে তারা, কারণ সোশ্যাল ডেমোক্রেটরা শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার নামে যে পন্থা নিয়েছিল মূলত তা ছিল কৃষক বিরোধী নীতি। আমাদের দেশের বর্তমান রাজনীতিকে যদি আমরা মিলিয়ে দেখি তার সাথে, সে আজ থেকে 90-100 বছর আগে ইউরোপে যে অভিজ্ঞতা হয়েছিল প্রায় তার হুবহু। আমাদের দেশে আমরাও বলি যে আরএসএস বিজেপির সাম্প্রদায়িকতা, তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার এটাকে ব্যাহত করার জন্য আমাদের পার্টি কংগ্রেসেও সে লাইনেই আবার আমরা অ্যাডপ্ট করেছি যে ধর্মনিরপেক্ষ